গত ক্লাসটা একটু টাফ লাগারই কথা, গত ক্লাসটা অনেক কিছু একসাথে প্রসেস করার মতো ছিল। সমস্যা নাই, আমরা আজকে শেষ করে পুরো জিনিসটা একবার রিক্যাপ করবো। আজকে যখন শেষ হবে, শেষ বেশিক্ষণ আর বাকি নেই ওটা শেষ হতে। শেষ করে আমরা কোডিং লাইন তো একটু বেশি হবেই। কোডিং পরের বার ভিডিও পরের বার দেখতে গেলে কোডগুলো সহজে মনে রাখার উপায় কি? কোড আসলে মনে রাখার কিছু নাই, জিনিসটা হচ্ছে কোডগুলো আপনি সিনট্যাক্স গুলা বুঝবেন যে কোনটার কারণ কোনটার জন্য কি লেখা লাগতেছে, দেন লজিক গুলা আপনি আপনার মতো, আমি এক ধরনের চিন্তা করতেছি, আপনি একভাবে চিন্তা করবেন, আমি আমার চিন্তাটা আপনাদের সাথে শেয়ার করি আর ওভাবে আর কি কোডটা করি। আপনি যদি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করে সেম কোডটা করেন সমস্যা নাই, আপনার জাস্ট বুঝার জিনিসটা বা মনে রাখার জিনিসটা হচ্ছে সিনট্যাক্সটা। ভ্যারিয়েবল কিভাবে ডিক্লাইন ডেরিভ, ভ্যারিয়েবল কিভাবে ইয়া করা যায়, ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা যায়, কিভাবে ডাটাবেস কানেকশন করা যায়, কিভাবে ডাটা মাইস্কুয়েল স্টেটমেন্ট কানেক্ট করতে হয়, এই বিষয়গুলো খালি, এগুলা ছাড়া আর কিছু না। তো এই জিনিসগুলো কখন কোনটা ইউজ করবেন এটা আপনার উপর, আপনি কিভাবে কোন অর্ডারে ইউজ করবেন এই জিনিসগুলো আপনারা নিজেদের লজিকে ইউজ করবেন। এটা নিয়ে আসলে এখানে বোঝার মানে শিখার কিছু নেই, কোড মুখস্থ করারও তো কিছু নেই, জাস্ট সিনট্যাক্স গুলো বোঝা। আমি আমার ড্রাইভে ঢুকতে পারলাম না এখন, তো এটাই একটা ব্যাপার। আসলে মেইন সমস্যা হয়ে গেছে আমার নিজের ল্যাপটপের মাইক্রোফোনটা নষ্ট, এই জন্য নোটে থেকে ক্লাস নিতে পারি না। তো দেখা যায় কাজ থাকলে ওইটাতে কাজ করতে থাকি, এরপরে এই যে ক্লাস নেওয়ার যে ল্যাপটপটা এটাতে আবার মুভ করে আবার অনেকক্ষণ টাইম লেগে যায় সেটআপ টেটআপ করতে। জন্য একটু সরি আপনাদের কাছে, জন্য একটু সময় যাচ্ছে দেখে। আপনারা কেউ কি আমাদের লারাভেল প্রজেক্ট, লারাভেল কোর্সের ব্যাপারে কিছু শুনেছেন এখন পর্যন্ত? আচ্ছা, আমাদের লারাভেল কোর্সটা মনে হয় নভেম্বরের মিড থেকে শুরু হবে, ওইটা নিয়ে ক্যাম্পেইন স্টার্ট হবে ইনশাল্লাহ এই কয়েকদিন মধ্যেই। তো তখন জানতে পারবেন। আমাদের আরো কিছু ভালো ভালো জিনিস, হ্যাঁ ফুল স্ট্যাক ওইটাই ফুল স্ট্যাকটাই, সরি আমি শুধু লারাভেল কেন বলতেছি, ফুল স্ট্যাকটাই অ্যাকচুয়ালি, ফুল স্ট্যাকটাই সব মিলে একসাথে থাকবে, লারাভেল থাকবে, ভিউজেস থাকবে, এডব্লিউএস থাকবে, আরো কিছু বোনাস থাকার কথা আপনাদের জন্য, যারা অলরেডি স্টুডেন্ট বা আর্লি রেজিস্ট্রেশন কিছু কি ব্যাপার ট্যাপার রাখার কথা, ইন্টার্নশিপ, তারপর হচ্ছে মার্কেট প্লেস অ্যাকাউন্ট, মার্কেট প্লেসের কাজ, এগুলো কিছু জিনিস থাকার কথা আমি যতটুকু জানি। তো মেবি আপনাদের কাছে জানানো হবে এগুলো নিয়ে ডিটেল খুব সুন। আচ্ছা হ্যাঁ, আর কথা হচ্ছে ভাই, গত ক্লাসে কোডটা একবার সরকারি রিভিউ দিলে মিস্টার গিফারি সাহেব, আমি আজকের জিনিসটা শেষ করে, আমাদের তো গত ক্লাসের কোড থেকেই কন্টিনিউশন হবে, আমি পুরো জিনিসটা শেষ করে একবারে পুরোটা রিভিউ করব, ঠিক আছে? কারণ এখন আবার গত ক্লাসেরটা করে আবার কন্টিনিউ করতে গেলে দেরি হয়ে যাবে, আমি জাস্ট সে ওটাকে কন্টিনিউ করে শেষ করে দিই, পুরোটা আমি রিভিউ করবো, আবার কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমরা লাস্ট পর্যন্ত কি কি করেছিলাম, লাস্ট পর্যন্ত করেছিলাম যে আমরা একটা বাই মানে একটা আমাদের বানানো একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটা ডাটা রেখেছিলাম ডাটাবেজে, জাস্ট একটাই ডাটা। এবং হচ্ছে পরে কি করছি যে চেক লগ ইন করে একটা ফর্ম বানাইছি, ফর্ম বানায় লগ ইন করছি, লগ ইন করার সময় চেক করছি যে ওটা কি ম্যাচ করতেছে না ই করতেছে না, ম্যাচ করলে একটা মেসেজ দেখাচ্ছি, ম্যাচ না করলে আরেকটা মেসেজ দেখাচ্ছি, মানে অথেন্টিকেট হচ্ছে না কি হচ্ছে না। এবং ওখানে আমাদের নতুন কিছু জিনিস ছিল, নতুন কিছু জিনিসের মধ্যে যে একটা জিনিস ছিল, একটা মেইনলি যেটা হচ্ছে মাইস্কুয়েল স্টেটমেন্ট। মাইস্কুয়েল স্টেটমেন্টটা নতুন ছিল, যেটা হচ্ছে মাইস্কুয়েল কোয়েরিটা, যেটা আমরা কোয়েরি লিখা দেখেছিলাম, কোয়েরিটা ডিরেক্ট না লিখে যে আমরা একটা স্টেটমেন্টের ভিতরে একটা ফরম্যাটে লেখা, যেটার মধ্যে একটা কোলন মার্ক বা একটা সরি কোশ্চেন মার্ক দিয়ে যাতে ভ্যারিয়েবল গুলা যাতে ওপেন না থাকে, এভাবে একটা সিকিউরিটি পারপাসে আমরা একটা জিনিস দেখেছিলাম যে কিভাবে ওটাকে আমরা একটা ফরম্যাট লিখতে পারি। এবং হচ্ছে জিনিস আর একটা দেখছিলাম হ্যাশ পাসওয়ার্ড বা পাসওয়ার্ড হ্যাশিং। পাসওয়ার্ড হ্যাশিংটা অ্যাকচুয়ালি দেখিনি, আমরা দেখছিলাম যে পাসওয়ার্ড ম্যাচ করার জন্য ভেরিফাই পাসওয়ার্ড ফাংশন আছে, যেটা হচ্ছে একটা ম্যাচ মানে একটা হ্যাশ
ভ্যালুর সাথে এটাকে ম্যাচ করে। তো এই জিনিসগুলো আমাদের নতুন ছিল। আর আরেকটা বিষয় কি যেটা আমি লাস্ট ক্লাসে বলবো ভাবছিলাম, যেহেতু লাস্ট ক্লাসের আগের ক্লাসে মাইস্কুল করানো হয়েছে, যে আপনারা একটু WT স্কুলে বা WT রিসোর্সে মাইস্কুল কিছু জিনিস একটু প্র্যাকটিস করবেন। যে কারণে হচ্ছে আমাদের তো যেহেতু এটা মেইনলি পিএইচপি কোর্স, আর যেটাতে আমাদের এখানে অলরেডি আর মাত্র 5টা কোর্স ক্লাসের টাইম বাকি আছে। মানে মাইস্কুলটা আমি একটা ক্লাসে যতখানি সম্ভব দেখানো যায় আমি দেখিয়েছি। তারপরও মাইস্কুল আসলে জিনিসটা কিছু সিনট্যাক্সের ব্যাপার তো, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ফ্লুয়েন্ট হবে জিনিসটা। এই জিনিসটা কিভাবে লিখতে হবে বা কি জিনিস দেওয়া লাগবে। এটা তো এখন আমি যদি শুধু প্র্যাকটিস করাইতে থাকি, মাইস্কুল প্র্যাকটিসই কয়েকটা 4-5টা ক্লাস চালানো যাবে চাইলে। সিলেক্টের জন্য, ইনসার্টের জন্য কি ধরনের কন্ডিশন দেওয়া যায়, কি ধরনের ইয়ে করা লাগে। তো যেটা আমি বলবো যে আপনারা, আমি তো মোটামুটি কোড গুলো দিয়ে দিচ্ছি, আপনারা কোড গুলো রিক্রিয়েট করতেই পারবেন ইজিলি, কারণ আমারটা দেওয়াই থাকতেছে কোড। আর মাইস্কুল যদি আপনারা নিজেরা কিছু প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে যেটা হবে, এই ক্লাস চলাকালীন টাইমেই মানে এই পারো যে কয়েকদিন আছে আমাদের ক্লাস, এর মধ্যে আপনারা যদি মাইস্কুল প্র্যাকটিস করার সময় কোনো জিনিস বুঝতে না পারেন বা কোনো কিছুই ক্লিয়ার করা লাগে, জিনিসগুলো ক্লাসে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন। এছাড়া ফেসবুকে পোস্ট দিলে তো এটা রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। তারপরেও যেটা হবে যে ডিরেক্ট ইন্টারাকশনটা বেটার আমার মনে হয়, যে ডিরেক্ট যদি ফেসবুকে পোস্ট দিয়ে রাখলাম, ওইটা আমি পরে দিলাম, ওইটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে সাথে সাথে আমি একটা জিনিস সলভ করে দিলাম যে মাই স্কুলে এই জিনিসটা এই কারণে বলা হয়েছে, বা এই বিষয়টা এইটার সিনট্যাক্সটা এই কারণে ইউজ হয়েছে, এই জিনিসগুলো আইডিয়া করা যাবে আর কি। ঠিক আছে, তো মাইস্কুলটা একটু প্র্যাকটিস করবেন। মাইস্কুলটা প্র্যাকটিস না করলে আসলে কোয়েরি গুলা অনেক সময় মোর কম বেশি কমপ্লেক্স লাগতে পারে, কারণ কোয়েরি কিন্তু আমরা সোফার একদম বেসিক কোয়েরি ইউজ করছি, যেগুলো কোয়েরি ইউজ করছি, কোনো কমপ্লেক্স কোয়েরি ইউজ করি নাই। সো জিনিসগুলো একটু দেখবেন আপনারা, আমি তো রিসোর্স গুলো দিয়েই দিই কোনখান থেকে চেক প্র্যাকটিস করা লাগবে, কোনখান থেকে কি করা লাগবে। তো যাই হোক, আমি লাস্ট ক্লাসে কি কি করলাম বললাম, এখন হচ্ছে আমাদের আজকে ওখান থেকে কন্টিনিউশনটা স্টার্ট করি। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, তো আমরা বেসিক্যালি এখানে একটা ভুল ছিল, আমরা যেটা হচ্ছে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে করতেছি জিনিসটা, কারণ আমরা আমাদের ডাটাবেজে ইউজার নেম আর পাসওয়ার্ড রাখছি, কোনো ইমেল রাখি নাই। চাইলে ইমেল রাখা যাবে, কোনো সমস্যা নাই, এটাতে কেউ মারবে না। তো তারপরে যেহেতু ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে করতেছি, কোনটা হলে আপনাদের জন্য সুবিধা হয়, আমি কি এখানে নামটা চেঞ্জ করব নাকি ডাটাবেজে? আচ্ছা, আমি এটা ডাটাবেজ ইমেল রাখি। ডাটাবেজ ইমেল রাখলে আপনাদের জন্য ডাটাবেজটা আরেকবার দেখা হবে, জিনিসটা আরেকবার একটু রিক্যাপ হয়ে যাবে ছোটখাটো একটা। তো আমাদের ডাটাবেসটা কি ছিল? আহা, সরি, পিএইচপি মাই থেকে পিএইচপি ক্লাসে হয়ে গেছি। মডিফিকেশনটা এখানে না, মানে ফ্রন্ট এন্ডে জাস্ট লেখা টেক্সট মডিফিকেশন না করে আমি হচ্ছে একটা একটু ডাটাবেজে মডিফিকেশনটা করি, তাহলে জিনিসটা আপনাদের মনে পড়বে জিনিসটা কি ছিল। এই যে ইউজার্স একটা টেবিল বানিয়েছিলাম আমরা, এটার মধ্যে হচ্ছে একটা স্ট্যাটিক ভ্যালু দিয়ে রাখছিলাম, যেটার মধ্যে আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল ছিল test@test.com। আচ্ছা, ইমেল তো দেওয়াই আছে, test@test.com। আচ্ছা, তারপরে যেটা করছিলাম যে এই যে এইখানে আমরা একটা ফর্ম বানাইছিলাম, এটা বানাইছিলাম কই, এই যে এই পেজটার মধ্যে index.php এর মধ্যে একটা ফর্ম বানাইছিলাম, ফর্মের প্রত্যেকটার মধ্যে একটা করে নাম দিছিলাম, এন্টার ইমেল, এটা নেম দিছিলাম ইউজার নেম। আচ্ছা, চলো এটার নাম আমরা ইমেল, ইউজার ইমেল দিই। হ্যাঁ, এই তো কাজ করবো এখন ইমেল নিয়ে, একই কথা, কোনো কিছু না, জাস্ট ভ্যারিয়েবল এটা, ঠিক আছে। আর এখানে কি ছিল, মেথড দিছিলাম পোস্ট এবং অ্যাকশন দিছিলাম অথেন্টিকেট.পিএইচপি। তার মানে হচ্ছে যে ফর্মুলা সাবমিট হওয়ার পর কি কি কাজ করতে হবে সেই জিনিসগুলো বলা আছে এই জায়গাতে। আর কি মেথডে ফর্মটা সাবমিট হবে ওটা বলা আছে পোস্ট। এই পোস্ট দেওয়ার কারণে কি হইলো, পোস্ট নামে আমরা যেমন সেশন ভ্যারিয়েবল দেখছি, সেশন হচ্ছে একটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, সেশন স্টার্ট লিখলে সেশন ভ্যারিয়েবলটা কে ইউজ করা যায়, সেশন ভ্যারিয়েবল মানে অ্যারে হিসেবে ইউজ করা যায় একটা সেশন ভ্যারিয়েবল। পোস্টও সেরকম ভাবে সেম একটা সুপার ভ্যারিয়েবল, অ্যারের মতো অ্যারে হিসেবে থাকে। এবং ওটা ইউজ করার জন্য আমাদের এরকম মেথড পোস্টটা কোথাও ডিক্লেয়ার করা লাগে, মেথড পোস্ট যখন ফর্মের উপর ডিক্লেয়ার করলাম, তার মানে হচ্ছে আমার একটা সুপার ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে গেল পোস্ট নামে। মানে একটা সুপার ভ্যারিয়েবল অ্যারে ক্রিয়েট হয়ে গেল পোস্ট নামে। এখন আমি এটার ভিতরে যে কোনো ভ্যালু ওই ইহা হিসাবে, কি বলো এটাকে, যে অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসাবে রাখতে পারবো। কিরকম জিনিসটা, জিনিসটা আমি আরেকবার দেখাই। যে মনে করেন আমি যখন একটা জায়গায়, এখানে জাস্ট আমি লিখে দেখাই, জিনিসটা আপনার জন্য বুঝতে ক্লিয়ার হবে। আমি যখন কোনো একটা জায়গায় লিখলাম সেশন স্টার্ট, এটা শুধু সেশন বা পোস্ট বা গেট এটার জন্য না, বা কোনো জায়গায় যে যখন ইউজ করলাম পোস্ট, এই এই জিনিসগুলো যখন আমি ইউজ করব, তখন যেটা হয় যে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, এই জিনিসটা আমি আরেকটু ওই দিন লাস্ট দিন আমরা রেফারেন্স দিই নাই কোনো,
আমি WT স্কুলের রেফারেন্সটা দিয়ে দিই আজকে। সরি, সরি। চাপ লাগছিল একটা। মিউটে আমার মাউস প্যাডে চাপ লাগছিল। এখন সাউন্ড ঠিক আছে? বেশি কিছু বলি নাই। বলছি যে মিস্টার সাকিব বলতেছিল যে ডাটাবেজে রেজিস্টার করার পর ম্যাচ করলে। সো মিস্টার সাকিব আমরা কিন্তু ডাটাবেজে ডাটা দিয়ে ডাটা রেখেছি, ডাটা রাখার পর ওটা ম্যাচ কিছু করতেছি কিনা ওটা দেখছি। তো জাস্ট আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে ডাটাবেজে ডাটাটা এন্ট্রি করার জন্য একটা ফর্ম সাবমিট করার। আপনি মানে যেটাকে সাইন আপ ফর্ম যেটা বলতে চাচ্ছেন আপনি, তাই তো? আপনি সাইন আপ ফর্মের কথা বলছেন? যে একটা সাইন আপ ফর্ম দিয়ে ডাটাবেজে ডাটা ডাইনামিক্যালি ডাটাটা এন্ট্রি হবে এরকম কিছু? নাকি ডাটাবেজ থেকে কিভাবে ম্যাচ হবে ওইটা? আমরা কিন্তু ডাটাবেজ থেকে অলরেডি ম্যাচটা দেখেছি। তো সাইন আপ ফর্মটা ইনশাল্লাহ আমরা আজকে দেখবো। ওটা হচ্ছে ইনসার্টটা। ডাটাবেস থেকে ইউজুয়ালি ডাটা ফেচ করা এবং ডাটা ইনসার্ট করার দুইটা জিনিস শেয়ার করা হয়, যে বা সিলেক্ট কোয়েরি এবং ইনসার্ট কোয়েরি। সিলেক্ট কোয়েরিটা আমরা দেখেছি এবার। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যেখানে ছিলাম আর কি, যে যখন আমরা রেফারেন্স দিব একটা সেশন আর পোস্টের, না এটা হচ্ছে WT স্কুলের PHP সুপার গ্লোবালস। এই যে সার্ভার রিকোয়েস্ট পোর্ট সেশন, এইগুলোকে বলা হয় কিছু সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। অফ করতেছেন কেন? না না না, ঠিক আছে, গরম লাগতেছে। তো এই যে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল গুলো আছে, এই জিনিসটা ঠিক আছে। তো এটা যেটা করে বেসিক্যালি, যে যখন আমি এগুলোকে আমরা এইভাবে যে সেশন স্টার্ট বলাতে একটা সেশন স্টার্ট হলো, পোস্টের জন্য পোস্ট স্টার্ট হলো, এই ভ্যারিয়েবল গুলাকে এই জিনিসগুলো যেটা করে যে এই টাইপের এই সিনট্যাক্স ওয়ালা একটা পোস্ট এরকম একটা অ্যারে ক্রিয়েট করে দেয়। তো যার ফলে আমরা এরপরে যখন যেই এইগুলোর সাথে অ্যাসোসিয়েট করে যেই নেম দিয়ে যেই ভ্যালু রাখবো, মনে করেন আপনি একটা সেশন ভ্যারিয়েবল রাখতে চান, যে সেশন স্টার্ট করার পর আপনি বললেন যে আমি রাখবো একটা, যে আমার নেম ইকুয়াল টু, ধরেন আমি রাখলাম এইজ ইকুয়াল টু 32, এটা রাখতে চাই। তো এটা কিভাবে রাখতে হবে? সেটা রাখতে হবে হচ্ছে এভাবে, সেশন এইজ ইকুয়াল টু 32, এটা হচ্ছে সিনট্যাক্সটা, ঠিক আছে। সেম ভাবে পোস্ট গুলো করা যায়। এবং এই জিনিসগুলোকে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল গুলো কি করে, সুপার গ্লোবাল ভ্যারিয়েবলটা আমরা লাস্ট ক্লাসে বলেছি যে এটা যে কোনো পেজ থেকে অ্যাক্সেস করা যায়। তো বেসিক্যালি দ্যাটস ইট সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের জন্য। আর এখানে যেটা হয়েছে যে আমরা যখন এখানে মেথড পোস্ট বলে দিচ্ছি, সে বাই ডিফল্ট কিছু সুপার গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছে, যে এইটাকে পোস্ট নেম হচ্ছে ইউজার ইমেল। তার মানে সে বাই ডিফল্ট এটাকে নিয়ে নিচ্ছে কিভাবে, সে বাই ডিফল্ট এটাকে নিয়ে নিচ্ছে এই ফর্মেট পোস্ট, এখানে হচ্ছে ইউজার ইমেল, এই জিনিসটা ক্রিয়েট করে নিচ্ছে সে। আমি যখন এভাবে নেমটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যখন আমি ইনপুট ট্যাগের মধ্যে নেম দিচ্ছি, তখন আর যখন এখানে মেথড পোস্ট বলতেছি, সে এই ভ্যারিয়েবলটা বাই ডিফল্ট ক্রিয়েট করে নিচ্ছে। তো এইটার উপর বেস করে, তো সো আমরা যখন অন্য পেজে এটা নিয়ে অ্যাক্সেস করতে চাবো ডাটা, তখন আমরা এইভাবে অ্যাক্সেস করবো। সেটা আমরা কিভাবে দেখতেছি, যে এই যে দেখেন সাবমিট করে যাবো অথেন্টিকেট পেজ, বা অথেন্টিকেট পেজ পেতে যাই। অথেন্টিকেট পেজ পেতে কি করেছিলাম আরেকবার দেখি তাহলে। যে ফার্স্ট অফ অল আমরা দেখেছিলাম যে সেশন স্টার্ট পিএইচপি লাস্ট সেকেন্ড ক্লাসে মেলটা কি গেছিল? আচ্ছা, তো আপনারা সেকেন্ড ক্লাসের পর কোনো মেল পেয়েছিলেন একটা টিপস এন্ড ট্রিক্স সহ? মেল পান নাই? আচ্ছা, সমস্যা নেই, ওইটা একটা এইচটিএমএল শর্টকাট দেওয়া ছিল, ওইটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আজকে। এটা যা আমরা যেটা এখানে আহ আচ্ছা, মেলটা যায় নাই সেকেন্ড ক্লাস, ঠিক আছে, ওইটা একটু দেখেন। আচ্ছা, যেটা হয়েছে যে আমরা যেখানে এই জিনিসটা করছি, যে কোনো কিছু ফেইল কিনা, যে ব্ল্যাঙ্ক কিনা চেক করছিলাম, যে পোস্ট ইউজার নেম, এখন তো ইউজার নেম নামে কিছু নেই, ইউজার ইমেল আছে। তো ইউজার ইমেল ব্ল্যাঙ্ক কিনা অথবা পোস্ট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক কিনা, যদি না থাকে তাহলে বলে দিচ্ছি যে দুইটাই যাতে ফিল করে দেয়। এছাড়া না হলে হচ্ছে যে এরকম একটা কিছু বা এক্সিট দিবে, যদি না হয়, আর এক্সিট হওয়ার পরে তাহলে এখানে ঢুকবে না।
তো এই জিনিসটা, এই যে ব্ল্যাঙ্ক কিনা এই জিনিসটা হচ্ছে এইচটিএমএল ও একটা ওয়ে আছে চেক করার। তো সেটার জন্য এই সার্ভার সাইডে আসা লাগে না। তো ওইটা আপনারা ওই মেইলটাতে ছিল, মেইলটা পেলে দেখতে পারবেন। ওটা আমাদের জন্য এখন লাগবে না। তো আমি ওটা নিয়ে আর কথা বলতেছি না এখন। এটা জাস্ট আছে, জাস্ট জানাই রাখলাম। মেইলটা চেক করেন পরের বার, মানে পরে যখন দেওয়া হবে আর কি, সরি। তো এখন যেটা হয়েছিল যে সিলেক্ট আইডি পাসওয়ার্ড ফ্রম ইউজার হোয়ার ইউজার নেম, এটা তো আমরা এখন কি করতেছি, ইউজার নেমের বদলে আমরা ইমেলটা চেক করতেছি। এখানে কি নামটা থাকবে, এখানে নামটা থাকবে হচ্ছে যে এটা যেহেতু আমার ডাটাবেজের জন্য কোয়েরি, তো এইখানে সবকিছু ডাটাবেজের সাথে ম্যাচ করা লাগবে। যেমন আমি আইডি নিতেছি, পাসওয়ার্ড নিতেছি, কোন জায়গা থেকে নিতেছি, এটা আইডি এর পাসওয়ার্ডটা, আইডি এর পাসওয়ার্ডটা নিতেছি আমাদের ডাটাবেজ থেকে। ডাটাবেজটা কই ছিল, হারাই ফেললাম তো। এই যে ডাটাবেজের মধ্যে দেখেন আইডি আর পাসওয়ার্ড এই নামে আছে, এবং এখানে কি নামে আছে, ইমেল। সো আমি বলতেছি সিলেক্ট আইডি আর পাসওয়ার্ড ফ্রম ইউজার্স, যে ইউজারের আইডি এবং পাসওয়ার্ড নিতেছি, যেখানে ইমেল হচ্ছে এটা। সেম ভাবে আমি এটাকে আরেকটু শর্টকাট করি, এখানে আমি জাস্ট সিলেক্ট স্টার দিই। সিলেক্ট স্টার, এটার মানে হচ্ছে স্টার মানে হচ্ছে অল দা কলামস, ঠিক আছে। যে আমি যখন বলে দিলাম যে জাস্ট আইডি এবং পাসওয়ার্ড নাও, তার মানে হচ্ছে সে আইডি কলামটা নিবে এবং পাসওয়ার্ড কলামটা নিবে, যেগুলো জায়গায় ইমেলটা এই যে পোস্ট ইমেলের সাথে ম্যাচ করবে। এই কোয়েরিটা বেসিক্যালি হচ্ছে এটা, যে এটাকে যদি আমি ডিরেক্টলি লিখি কোনো ফরম্যাট ছাড়া, এটা হচ্ছে এখানে আবার এই জিনিসটা ইয়া করা লাগবে। তো ব্যাস, এই যে এটা হচ্ছে আমার মেইন কোয়েরিটা ছিল, যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার, স্টার মানে হচ্ছে অল দা কলাম, ঠিক আছে। জাস্ট আমি যদি দুইটা কলামে ফিক্স না করতে চাই, সেই ক্ষেত্রে এটা আমাকে কি রিটার্ন করবে, এটা আমাকে একটা অবজেক্ট রিটার্ন করবে, যেটার মধ্যে এই যে ইউজারের এই কলাম গুলো থাকবে, আমি কলাম গুলোকে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে করবে আমি এটা দেখাচ্ছি এখনই। তো এটাকে আমি আপাতত কমেন্ট আউট করে দিই। এই জিনিসগুলো লাস্ট দিন আমি বেশি ডিটেল দেখাই নাই, এখন আজকে যেহেতু ওটাই কন্টিনিউশন চলতেছে, আমি জাস্ট এটাকে একটু ডিটেলে দেখাই। কিচ্ছু করতেছি না আমি আপাতত, সব বাদ। অনেক লাইন আছে, এত লাইন একসাথে এভাবে না করে একসাথে করলেই পারতাম মনে হয়। যাই হোক, শুরু করে দিছি, চেষ্টা কিভাবে ক্লিয়ার করে। ব্র্যাকেট কি একটা বেশি ক্লোজ করে দিলাম মনে হয় না, এখানে দিই আমি। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে আমরা যদি, আচ্ছা এটা বাদই দিব, যেটা যেটা ছিল সেম রাখি, এটা নতুন করে লিখি, এটাই ভালো হবে। দেখি তো, আমি যদি এখানে ইউজার দিতে চাই, ইউজার ইকুয়াল টু, তো আমাদের লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে ইয়ার সাথে এসকিউএল লেখা যায়। মনে আছে? লাস্ট ক্লাস না, লাস্ট ক্লাসের আগের ক্লাসে, যে ডিরেক্টলি এসকিউএল কিভাবে লেখা যায়। এখানে ছিল সেটা, এই যে এভাবে এভাবে না, সিলেক্ট ক্রিয়েট টেবিল, আচ্ছা ক্রিয়েট টেবিলটা দেখি। তো কানেক্ট করা ছিল, এটা ছিল ফরম্যাটটা, মনে আছে? এটা জাস্ট আমি একটু দেখি এটা দিলে কি হয় এখানে, হ্যাঁ। তো কি ছিল, এসকিউএলটা আমি এবার ডিরেক্টলি লিখে দিলাম, জাস্ট এভাবে রাখি, জাস্ট টেস্ট করার জন্য নিলাম, আর কিচ্ছু না, ঠিক আছে।
দেখে এটা রান করে কি চলে। আনডিফাইন্ড ভ্যারিয়েবল কোন জায়গায় ভ্যারিয়েবল মিস করলো? ও এই যে এই নামে তো কিছু নাই আমার, আগেরটা থেকে কপি করতে গিয়ে এটা শুধু নিয়ে আসছি। সেখানে কিছু দেখাচ্ছে না, ইকো করে দেখি কি করে। ট্রু ফলস রিটার্ন করে, এই জন্য সে কিছু দেখাচ্ছে না। নাম্বার অফ বাইন্ড ভ্যারিয়েবল যাদের মান ফিল প্রেজেন্ট। আচ্ছা এখানে হচ্ছে ইরোরটা দিল কিসের, এটার জন্য। সেগুলো তো আমরা কিছু ইউজ করতেছি না আপাতত। ইকো দিয়ে এটা আসবে না এখানে, সে হচ্ছে সে এই জিনিসটা মনে আছে আমাদের লাস্ট বার যখন আমরা দিছিলাম যে এটা হচ্ছে কোনো একটা কি বলে ট্রু অথবা ফলস রিটার্ন করে। ট্রু ফলস ভ্যারিয়েবল দেখার জন্য কি করা যায়? এখন ডাব্লিউটি স্কুলে দেখে আসি, আমরা যে ভার্ড ডাম্প একটা দেখছিলাম মনে আছে? পিএইচপি দেখি এটা আপনাদের একটু জাস্ট কিভাবে সে ডাটাবেস থেকে আনতেছে ডাটাটা, ওইটা দেখানো যায় নাকি? আসলে অবজেক্ট দেখানো ইউজুয়ালি লারাভেল অনেক সোজা ছিল, পিএইচপি তো অবজেক্ট নিয়ে অনেকদিন কাজ করি না তো, বহুত ঝামেলা এগুলো দেখানো। যাই হোক কই গেল, কই জানি ক্লিক ক্লিক করে দিছি। আচ্ছা কি অবস্থা। হ্যাঁ, সে এখানে বুলিয়ান রিটার্ন করতেছে, এই জন্যই আমি ইকো করে কিছু দেখতে পারতেছিলাম না। আমরা আগেবার মনে আছে যে যখন ডাটাবেস কানেক্ট হচ্ছে কিনা বা ডাটাবেসে টেবিল ক্রিয়েট হচ্ছে কিনা ওইটা দেখতে দেখার জন্য ইয়ে করছিলাম যে কি হয় জিনিসটা। তো এইভাবে সে বুলিয়ান রিটার্ন করে যে এটা কি কাজ করছে না কি করে নাই। তো এইভাবে আসলে আমরা ডাটাবেস ডাটাটা পাচ্ছি না। তো মাইস্কুল এর জন্য ডাটাবেসটা ডাটা যেটা করছিলাম যেটা ছিল ওটাতে যাই আবার। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে স্টেটমেন্ট স্টোর রেজাল্ট, এটাকে যদি আমরা ইকো করি কি হয় দেখি, রিটার্ন করি যদি কিছু রাখবো না, পুরো ফেলাই দিই। সেম রিটার্ন আসবে না। আরডাম হচ্ছে একটা ফাংশন যেটা আপনাদেরকে যেই ভ্যারিয়েবলই দিবেন সেই ভ্যারিয়েবলের একটা ভ্যারিয়েবল টাইপ, কি টাইপের ভ্যারিয়েবল আছে ওইটার মধ্যে ওই সব শো করে দিবে, ভ্যালুটা এবং ভ্যারিয়েবল টাইপ। আচ্ছা এটাও বুলিয়ান নিয়ে নিতেছে, সো স্টেটমেন্ট স্টোর রেজাল্ট নিয়ে আমি কিছু পাচ্ছি না এখান থেকে।
এটা এস্টিমেটেড ফাংশন হিসেবে প্যারামিটার হিসেবে কাজ করবে, এখানে কাজ করবে। আচ্ছা, সো ফার যেটা হচ্ছে যে এখানে আমরা জিনিসটা দিতেছি যে এই ফরম্যাটে যেটা বললাম যে তখন আমরা যে কোয়েরিটা লিখছিলাম যে ইমেল ইকুয়াল টু পোস্ট ইমেল, তো ওইটাকে জাস্ট একটু ফরম্যাটটা চেঞ্জ করে নিলাম, যেটা হচ্ছে আহ, এই স্টেটমেন্ট বানানোর জন্য এই ফরম্যাটটা আমরা ফলো করতেছি, যেটাতে হচ্ছে ফার্স্টে স্টেটমেন্টের এই ফরম্যাটে প্রিপেয়ার ফাংশন ইউজ করে একটা দেওয়া লাগে কোয়েরিটা, যেখানে আপনি ভ্যারিয়েবল গুলা যে ভ্যারিয়েবল গুলা ইনপুট নিচ্ছেন সেই ভ্যারিয়েবল গুলাকে কোশ্চেন মার্ক দিয়ে রাখবেন, এবং পরবর্তীতে কয়টা ভ্যারিয়েবল ইনপুট আছে, এখানে যেমন একটাই আছে, যদি আমার আরো কয়টা থাকতো, হয় ইমেল ইকুয়াল টু এটা, পাসওয়ার্ড ইকুয়াল টু এটা, এরকম আরো কিছু জিনিস থাকতো, তখন দুইটা ভ্যারিয়েবল তিনটা ভ্যারিয়েবল থাকতো, প্যারামিটার একটা জায়গায় দুইটা থাকতো। এই এক্সাম্পলটা আমি লাস্ট ক্লাসে ডাব্লিউটি স্কুলে একটা দেখাইছিলাম। তো এখানে যেটা করতেছে, সে প্যারামিটারটাকে এভাবে করার কারণে সে ওই স্কোর কোডটা পারতেছে এবং ওটাকে এক্সিকিউট করতেছে। এক্সিকিউট করার পরে যে জিনিসটা পাচ্ছে ওইটাকে এসটিএম এই ফাংশনের মাধ্যমে সে স্টোর করতেছে। কিন্তু আমরা যেহেতু ফাংশনটাকে রিটার্ন করতেছি এই জন্য সে ট্রু ফর ফলস দেখতে পাচ্ছি আমি, এই জন্য রেজাল্টটা এক্স্যাক্টলি কি রেজাল্টটা সে স্টোর করতেছে এটা আমি দেখতে পারতেছি না। যাই হোক, এখন স্টেটমেন্ট, আচ্ছা আমি যদি এখানে করি রিটার্ন, যদি স্টেটমেন্টটা করি কি দেখা যায় দেখি তো, আসলে দেখা যায় নাকি। না, তাও কিছু আসতেছে না। ইকো করলে না, সরি ভার্ডাম। আচ্ছা, এই যে দেখেন অবজেক্ট মাইস্কুয়েল স্টেটমেন্ট, দেখছেন একটা অবজেক্ট আসবে, আমি বলছিলাম যে অবজেক্ট হিসাবে থাকবে, এবং অবজেক্টের মধ্যে এফেক্টেড রো, আইডি, নাম্বার অফ রোজ, প্যারামিটার কাউন্টার, ফিল্ড কাউন্ট, ইন্ট্রো, এরর ইন্ট্রো, অবজেক্টের মধ্যে সেটাকে সে তার ফরম্যাটে, যেখানে হচ্ছে আমরা যে জিনিসটা বলছিলাম যে সে একটা নিজস্ব ফরম্যাটে জিনিসটাকে প্রেজেন্ট করে এবং নিজস্ব ফরম্যাটে ওটাকে নিয়ে আসে। হ্যাঁ, তো এই জন্য এই জিনিসটাকে দেখে আমরা এখন এখানে কিছুই করা যাচ্ছে না। এই অবজেক্টে দেখানোর জন্য এখানে তো ডিডি আই গেস কাজ করে না, লারাভেলের একটা ফাংশন ছিল ডিডি, ওইটা এখানে কাজ করবে বলে মনে হয় না, না কাজ করে না। এই ওখানে আরো সুন্দর করে জিনিসটা শো করা যায় অবজেক্ট নিয়ে কাজ করার জন্য। তো আমাদের পিএইচপি তে পিএইচপি তে অবজেক্ট কে শো করানোর ওরকম দেখি কিছু আছে কিনা, আমি আমার নিজেরও মনে নেই। পিএইচপি তে পিএইচপি শো গেট প্রিন্ট আরটা দিয়ে দেখি তো কি হয়। জিনিসগুলো আপনাদের সাথে আমিও চেষ্টা করি প্রথমবারের মতো। দেখি কি আসে এবার। সে এভাবে অবজেক্টে নিতেছে। তো আচ্ছা, তো যেটা করে সে যে এখানে সে একটা অবজেক্ট নিয়ে আসতেছে, কিন্তু যদি এখানে ম্যাচ না করতো তখন এখানে কি দেখাইতো, চলেন দেখে আসি। এখানে তো এখন কারেন্টলি ম্যাচ করতেছে, আমার test.test.com একটা কিছু আছে, এই জন্য সে অবজেক্টটা একটা অবজেক্ট আনতেছে। আমার যদি কিছু না ম্যাচ করে কম সাবমিট দিয়ে যদি দেখেন এফেক্টেড রোজ 0, ঠিক আছে। সে এই যে এই ফরম্যাটটার কারণে এই যে এখানে এফেক্টেড রোজ, তারপর হচ্ছে ইনসার্ট আইডি, নাম্বার অফ রোজ, নাম্বার অফ কলাম, এই ফরম্যাটে এই যে স্কেল স্টেটমেন্টটা সে ডিরেক্টলি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে, যেটাতে সে এই ফরম্যাটটা ফলো করতেছে, যে এখানে এফেক্টেড রো এফেক্ট হচ্ছে নাকি হচ্ছে না ওটা আমরা দেখতে, মানে সে কোনো রো ডাটাবেস থেকে কোনো রোকে আনতেছে নাকি আনতেছে না ওটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এই জিনিসটা কি করতেছে মোটামুটি ক্লিয়ার, যে এই ফরম্যাটে দিলে একটা কিছু আসতেছে অথবা আসতেছে না, ম্যাচ করলে আসতেছে, ম্যাচ না করলে আসতেছে না। তো যখন আমরা এই স্টেটমেন্টের নাম্বার অফ রোজটা কাউন্ট করতেছি, তারপর স্টেটমেন্টের বাইন্ড রেজাল্ট এখানে যেটা নাম্বার অফ কাউন্ট করতেছি যদি 0-র চেয়ে বেশি হয় তার মানে সে কোনো একটা ডাটা পাইছে। কারণ এখানে আমরা ধরেই নিচ্ছি যে ইমেল বা ইউজার নেম যেটা দিয়ে আমরা চেক করতেছি সেটা হচ্ছে ইউনিক থাকবে, তো যদি ডাটা পায় এটা দিয়ে তাহলে একটাই ডাটা পাবে, আমাদের লজিকটাই ছিল এরকম যে যদি একটা ডাটা পায় তাহলে যাতে আমরা কন্টিনিউ করি। তো যেহেতু এখানে ধরে নিছি যে একটা ডাটা পাইছে, তারপরে আমরা কন্টিনিউ করতেছি, কি করতেছি, স্টেটমেন্ট বাইন্ড রেজাল্ট আইডি পাসওয়ার্ড। বাইন্ড রেজাল্ট আইডি পাসওয়ার্ডটা কি, যখন আমরা এটাকে বাইন্ড রেজাল্ট করতেছি
যদি এটাকে প্রিন্টার করার চেষ্টা করি, দেখি কিছু দেখা যায় নাকি। সমস্যা হলো যে অবজেক্ট রিটার্ন করবে, তো অবজেক্টের ভিতরে ডাটাগুলো দেখা যাবে না। এটার জন্য এই কি ডাটা আসতেছে না আসতেছে এখানে বোঝাটা টাফ। আচ্ছা, না এনভায়রনমেন্ট নাম্বার অফ প্রিপেয়ার স্টেটমেন্ট কিছু একটা ইয়া করছে। ইনপুট দিতেছে মনে হয়। Bind number of bind variable doesn't mean number of field in prepare statement in আচ্ছা দেখি কি সমস্যা। এখানে আমরা কি করতেছি যে বাইন্ড প্যারামিটারে সেই রোড দিতেছে কিছু একটা। এখানে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স আর ইমেল ইয়া তারপর হচ্ছে এই যে এইখানে বাইন্ড রেজাল্ট আইডি এন্ড পাসওয়ার্ড আমরা আগেরবার কি করছিলাম, আমরা খালি আইডি আর পাসওয়ার্ড আনছিলাম মনে আছে, যে এখানে বলে দিছিলাম স্টার সিলেক্ট আইডি এন্ড পাসওয়ার্ড। তো এখন কি করছি, সিলেক্ট অল আনছি। অল আনার কারণে এখানে হচ্ছে সে যখন আসতেছে তার কিন্তু এই যে ইয়ার মধ্যে স্টেটমেন্টের মধ্যে মোর দেন দুইটা ভ্যারিয়েবল আছে। দুইটা ভ্যারিয়েবল কেন থাকবে, যখন সে অল নিতেছে তখন দেখেন কয়টা কলাম নিতেছে, এখানে দেখেন টোটাল একটা দুইটা তিনটা চারটা কলাম নিতেছে, রাইট? তো এখন যখন সে চারটা কলাম নিয়ে আসতেছে, এরকম বলতেছি দুইটা কলামের সাথে করো বাইন্ডিং করো, তখন কিন্তু সে জিনিসটা করতে পারতেছে না। আমি যদি এখানে বলে দেই আইডি, না যে কোনো একটা নাম দিলাম, ইউ নেম পাসওয়ার্ড ইমেলের পরে ইমেল আমি শর্টকাটে লিখলাম জাস্ট। এরপরে যদি আমি এখন এটাকে এন্টার দেই, ইকো করে দেখি কি বলে, কোনো কিছু বলে নাকি। আগের বার একটা ইরোড দিছিল। 941 কোন জায়গায় জানি একটা ইরোড দিয়ে রাখছে। ও এই যে পোস্ট ইউজার নেম বলে তো কিছু নাই। আচ্ছা কিন্তু এখানে ইকোটা ইয়া হয় নাই না, ইউ নেমে কিছু দেখায় নাই। প্রিন্টার দিই, এগুলো একটু ঠিক করি। সেশন নেম মানে হচ্ছে জাস্ট একটু পরে এক্সপ্লোর করতেছি এখানে কি করতেছি, ওটা ঠিক করে নিয়ে গেল। এন্ড এখানে হচ্ছে এই ইকোগুলো লগ ইন করার জন্য লাগবে না, কিন্তু যাতে বোঝা যায় জিনিসটা এই যে। সো ডাটাগুলো যদি সামনে চোখে আসে তখন আসলে জিনিসগুলো বোঝা খুব ইজি হয়। এখন দেখেন জিনিসটা কি হইলো, আমি যখন এখানে লিখলাম যে আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কনফিউশন এখন আর আছে? লাস্ট দিন যাদের কোনো কনফিউশন ছিল একটু পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে? হ্যাঁ ফেচ রোদে আমি আসতেছি একটু পরে আস্তে আস্তে। মিস্টার কায়েস আপনি কি বুঝতে পারছেন এখন জিনিসটা? আচ্ছা আমি আরেকবার জিনিসটা দেখা দিচ্ছি। আমি যেহেতু দেখলাম আজকে যে ওটা শেষ হয়েছিল, আসলে আমি ভাবছিলাম আসলে আরো কিছু বাকি আছে। আচ্ছা সো এখানে যেটা হচ্ছে যে আমি একদম প্রথম থেকে আসি। সেশন স্টার্ট দিয়ে আমি সেশনের একটা জিনিস কাজ করতেছি, ডাটাবেস কানেক্ট করতেছি, একটু পর্যন্ত তো কারো কোনো সমস্যা নাই আই হোপ, তাই না? আমাদের কিভাবে ডাটাবেস কানেক্ট হচ্ছে না হচ্ছে। তো এরপরে যেটা নতুন কাজ করছি এখানে, যে পোস্ট ইউজার ইমেল আর পোস্ট পাসওয়ার্ড, এই যে এই ফিল্ড দুইটা ফর্ম যে সাবমিট হয়ে আসলো এখানে এই পেজে, ফর্ম দুইটা কি ব্ল্যাঙ্ক আছে কিনা নাই এই জিনিসটা চেক করে ইউজারকে বলতেছি যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে ব্ল্যাঙ্কটা ইয়া করে দাও,
একটু পর্যন্ত ক্লিয়ার সবার? একটু পর্যন্ত কোনো কনফিউশন? আচ্ছা, এইটুক ক্লিয়ার। এখন যেটা করতেছি যে আমরা যখন এখন মনে করেন আমি এখান থেকে এই যে কই গেল? আমার হচ্ছে আমার কারেন্টলি গোলটা কি? আমার গোলটা হচ্ছে যে ইউজার যেই আইডি আর সরি ইমেইল আর পাসওয়ার্ডটা দিল, এই ইমেইলটা দিল এবং যখন আমি এই ইমেইলটা এন্ড পাসওয়ার্ডটা দিয়ে ম্যাচ করে যে এই অনুযায়ী আমার ইউজার কি ডাটা আছে কিনা, যে যার মধ্যে আইডি ইমেইল হচ্ছে এটা এবং পাসওয়ার্ড হচ্ছে এটা, রাইট? তো এটা হচ্ছে আমার গোল কারেন্টলি। তো আমি যদি এখানে একটা দেখি যে আমি যদি এখানে একটা এসকিউএল লিখি যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স হোয়ার ইমেইল ইকুয়াল টু test@test.com। আচ্ছা, ধরেন আমি এখানে আরেকটা ইউজার অ্যাকচুয়ালি আমি ইনসার্ট করি। আমি এটার পাসওয়ার্ডটা কপি করি একটু, যাতে এক পাসওয়ার্ড ইউজ করতে পারি। কারণ হ্যাশ ডাটা তো আমি অন্য জায়গায় ইউজ করলে ইয়ে করতে পারবো না। আমি জাস্ট একটা নতুন একটা ইউজার ইনপুট করতেছি, আর কিছু না। আইডি দিব 2, ইউজার নেম দিব টেস্ট ইউজার 2, পাসওয়ার্ড হচ্ছে দিলাম একটা কিছু, ইমেল দিলাম pgg@test.com। গো, ঠিক আছে? ওকে। তো এখন দেখেন আমি যদি ব্রাউজার যে ইউজারে যে আমার হচ্ছে এই যে দুইটা ইউজার আছে, একটার আইডি হচ্ছে ইমেল হচ্ছে এটা, একটার ইমেল হচ্ছে এটা। এখন মনে করেন আমার তো ইমেল জিনিসটা সবসময় ইউনিক থাকবে, এটা আমাদের লজিকে আছে যে আমরা ধরেই রাখতেছি এটা ইমেলটা থাকবে। এখন যদি আমি একটা এসকিউএল লিখি যে এন্টার স্টার ফ্রম ইউজার হোয়ার ইউজার, আপনি এখানে যে কোনো ধরনের কন্ডিশন দিতে পারেন। আপনি এসকিউএল লেখার সময় আপনি এখানে যেই কন্ডিশনের উপর বেস করে ইউজারকে খুঁজতে চান, ওই আইডি ধরে যে হোয়ার ইউজার আইডি ইজ এত, হোয়ার ইউজার পাসওয়ার্ড ইজ এটা, হোয়ার ইউজার নেম ইজ এটা, এটা আপনার ইচ্ছা। আমরা যেহেতু ইয়াটাকে রাখতেছি ইমেল দিয়ে চেক করব, তো ইমেল ইকুয়াল টু test@test.com। এখন যদি আমি গো দেই তাহলে কি হয় দেখেন, এই যে খালি এটা মার্ক হয়েছে, দেখছেন? সো এই ইউজারটা সিলেক্ট হচ্ছে। তো আমরা যেটা এখানে কি করতেছি যে এই কোয়েরিটা রান করতেছি, কিন্তু এই কোয়েরিটা ডিরেক্ট না লিখে আমি কি করলাম, একটু স্টেটমেন্ট বানাই লিখলাম। স্টেটমেন্ট বানানোর সিনট্যাক্স হচ্ছে এটা। বেসিক্যালি এই পুরো জিনিসটা হচ্ছে স্টেটমেন্ট বানানোর সিনট্যাক্স, যে কোয়েরিটা ভিতরে লেখা হবে এবং যেই যে ভ্যারিয়েবলটা থাকবে হোয়ার ইমেল ইকুয়াল টু কি, এখানে যেমন এই যে আমার test@test.com, যেটা আমার একটা ভ্যারিয়েবল, কারণ ওটা চেঞ্জ হতে পারে। যে জিনিসটা আমার যে ইউজারের কাছ থেকে ইনপুট আসবে বা যে জিনিসটা আমার ফর্ম থেকে ইনপুট আসবে, এরকম একটা কোনো একটা ইনপুট, এই জিনিসটাকে আমি কোশ্চেন মার্ক দিয়ে রাখতেছি এবং ওইটাকে আমি বাইন্ড প্যারাম ফাংশনের মাধ্যমে এখানে দিতেছি এবং দেওয়ার সময় বলে দিচ্ছি এটা কি টাইপের ডাটা, স্ট্রিং হইলে এস, ইন্টিজার হইলে আই, ব্লব হইলে ব্লব, ইটিসি যে ধরনের ডাটা হয় এটা। এবং এরপরে এসটিএমএল এক্সিকিউট চালাইতেছি, এসটিএমএল স্টোর রেজাল্ট চালাচ্ছি। সো বেসিক্যালি কি হচ্ছে, এই যে এখানে যেটা আমরা ডিরেক্টলি কোয়েরি লিখে পাইছিলাম একটা ডাটা, সো এখানে যদি সব ঠিকমতো কোয়েরিটা রান হয়, যদি সেই ডাটাটা পায়, এখানে ওইরকম একটা ডাটা পাওয়া যাবে। এখন মোটামুটি ক্লিয়ার বুঝা গেছে এই জায়গাটুকু? জিনিসটা আর কোনো কনফিউশন আছে? 27 নাম্বার লাইন পর্যন্ত ক্লিয়ার? আর কারো কোনো 27 নাম্বার লাইন পর্যন্ত আর কারো কোনো সমস্যা আছে কোথাও? মিস্টার সাকিব অনেকক্ষণ ধরে টাইপ করতেছেন কিছু একটা। আপনার টাইপিংটা দেখে আমি তাহলে কন্টিনিউ করবো না করবো না বুঝতে পারতাম। লেখাটা দেন, কন্টিনিউ করবো। সাকিব ভাই সাহেব কিছু একটা লিখতেছে, আমি যদি দেখি অন্য কোনো কনফিউশন আছে কিনা, না হলে আমি কন্টিনিউ করবো। যেহেতু লিখতেছেন একটু লেখার টাইমটা দেই। ইনপুট ডাটাবেজে দেয় কিভাবে ওইটাতে? আমরা তো কারেন্টলি ম্যানুয়ালি দিলাম একটা ইনপুট, দেখছেন আপনি মাত্র যেটা যে ইনসার্ট দিয়ে দিলাম। ইনপুট ডাটাবেজ দেয় কিভাবে ওইটা নিয়ে আমি বলবো, এটা নিয়ে আমাদের ক্লাস আমি শেষ করবো আজকে, ওইটা দিই।
আপনি টেনশন নেন না, ওটা পাবেন আপনি। এই পর্যন্ত ক্লিয়ার তাহলে আমি ধরে নিচ্ছি। আচ্ছা, সো এখন যেটা হচ্ছে যে আমার লজিকটা কি ছিল? আমার লজিকটা ছিল যে আমার এই টাইপের কোনো ইউজার ডাটা কি পাইলাম কিনা, যে এই ইমেলে কোনো ইউজার ডাটা আছে কিনা। ইউজার ডাটা আছে, সো এখন আমি কি চেক করব যে ইউজারের সাথে কি ডাটা পাইলাম, এখন যে সে যে পাসওয়ার্ডটা দিছে ওই পাসওয়ার্ডটা ম্যাচ করছে কিনা। তো এখন ইউজার ডাটা কি পাইছি নাকি পাই নাই এটা আমি চেক করতেছি এই ডাটাটা দিয়ে। এখন আপনারা চাইলে এখানে যে এভাবেই চেক করা লাগবে বা এভাবেই ডাটা নেওয়া লাগবে এই লজিকে এক্স্যাক্টলি ইমেল ম্যাচ হয়ে নেওয়া লাগবে এরকম না। আপনি ইউজার নেম ম্যাচ হয়ে নিতে পারেন, আপনি ডিরেক্টলি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দুইটাই যদি ম্যাচ হয় তাইলে লগ ইন করবেন, নাইলে তাইলে এই রোতে ঢুকবেন, নাইলে ঢুকবেন না, এরকমও করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ যে আপনি কোন লজিক ইউজ করে ইউজার সিলেক্ট করবেন। আমি এখানে জাস্ট ইমেল আছে কি নাই এটা সিলেক্ট করে ইউজারটা সিলেক্ট করছি, ঠিক আছে। তো এরপরে যেটা হইলো যে এখানে নাম্বার রো নাম রোজ এই ফাংশনের কাজ হচ্ছে নাম্বার অফ রোজ কয়টা আসছে ওটা দেখা, ইফেক্টেড রোজ পাওয়া গেছিল যেখানে ইয়ার মধ্যে অবজেক্টের মধ্যে, ওখানে 1 নাকি 0 কি আছে ওটা দেখায়। যদি গ্রেটার দেন 0 হয় তার মানে কোন একটা রো পাইছে। তো তারপরে এই যে স্টেটমেন্ট বাইন্ড রেজাল্টের মানে কি, বাইন্ড রেজাল্টের মানে হচ্ছে আমি যেই রো কলাম আনলাম, যেই কলাম আনলাম, কি কি কলাম আনছি, আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, রাইট। সো বাইন্ড রেজাল্ট দিলে আপনি যে কয়েকটা কলাম আনবেন সেই কয়েকটা ভ্যারিয়েবল ওকে বলে দেওয়া লাগবে, তাইলে সে কি করবে, যে অর্ডারে আপনি যে কয়েকটা কলাম আনছেন সেই অর্ডারে আপনার ওই কয়েকটা ভ্যারিয়েবলের মধ্যে ওই কলামের ভ্যালুগুলো দিয়ে দিবে সে, ঠিক আছে। সো আমার কি কি আসছে, আমার এখান থেকে আইডি আসছে, ইউজার নেম আসছে, পাসওয়ার্ড আসছে, ইমেল আসছে। সো আমি যখন এভাবে দিয়ে দিলাম বাইন্ড রেজাল্ট আইডি ইউ নেম পাসওয়ার্ড, সো এই ভ্যারিয়েবলটা আইডি নামের ভ্যারিয়েবলটার মধ্যে সে আইডিটাকে রাখবে, এই যে ইউজার নেম নামে ইউ নেম নামের ভ্যারিয়েবলের মধ্যে ইউজার নেমটাকে রাখবে, পাসওয়ার্ড নামের ভ্যারিয়েবলটার মধ্যে পাসওয়ার্ডকে রাখবে এবং ইএম এর ভ্যারিয়েবলের মধ্যে ইমেলকে রাখবে, কারণ ওই অর্ডারেই সেই জিনিসটাকে আনছে। এবং এচটিএমএল ফেচ যখন আমি দিব তখন হচ্ছে সে এই জিনিসটাকে নিবে ফেচ, এবং আরেকটা হচ্ছে ফেচ রো, ফেচ রোটাও ইউজ করা যায়। আপাতত আপনি চেক করে দেখতে পারেন ফেচ রোটা দিলে কি হয়, আমি যতটুকু জানি যে দুটো সেমই ছিল, মানে আমি আসলে ফেচ রোটা অনেক আগে কাজ করছিলাম, ফেচ রো অ্যাসো এরকম কিছু ফাংশন। তো আপাতত ফেচ দিয়ে কাজটা হচ্ছে যেহেতু আমি অন্যদিকে যাচ্ছি না। তো জিনিসটা যেটা করতেছে যে এই কয়েকটা ভ্যারিয়েবলে কেন রাখতেছি, যাতে এই কয়েকটা ভ্যারিয়েবলে হচ্ছে, কারণ আমার ইউজার যে ভ্যারিয়েবল গুলো দিছে, ইউজার জেনারেটেড ভ্যারিয়েবল কোনগুলো, ইউজার জেনারেটেড ভ্যারিয়েবলটা হচ্ছে পোস্টের মধ্যে আছে, রাইট। পোস্টের মধ্যে আছে, এবং আমি এই যে এখন আমি কয়েকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যে ভ্যারিয়েবল গুলোর মধ্যে আমি ডাটাবেজের রেজাল্টের সাথে বাইন্ডিং করলাম। সো ডাটাবেজের যে ভ্যালুগুলো আছে ওগুলাকে আমি এখানে রাখলাম। সো এখন আমি কি করব, জাস্ট আমার কাজ হচ্ছে এই পাসওয়ার্ডের সাথে আমাদের ইউজার জেনারেটেড পাসওয়ার্ড ম্যাচ হয় কিনা এটা দেখা। এটার জন্য এই যে পাসওয়ার্ড ভেরিফাই নামক একটা ফাংশন আছে। এই ফাংশনটা কি করে, এই ফাংশনটা হচ্ছে এই পাসওয়ার্ডটা আর এই পাসওয়ার্ডটা সেম কিনা সেটা ম্যাচ করে। কিন্তু দেখেন আমি পাসওয়ার্ড দিয়েছি টেস্ট, আর ডাটাবেজে পাসওয়ার্ড আছে একটা বিশাল ভ্যালু, কিন্তু তারপর ম্যাচ বলতেছে, কেন বলতেছে, কারণ হচ্ছে ডাটাবেজে যে বিশাল ভ্যালুটা আছে ওইটা টেস্ট ভ্যালুরই হ্যাশড ভ্যালু, টেস্টেরই হ্যাশড ভ্যালু। হ্যাশড ভ্যালু মানে কি, হ্যাশড হচ্ছে একটা ডিক্রিপশন, যে ডিক্রিপ্ট করলে ওটাকে এনক্রিপ্ট করা যায় না। ওটা হচ্ছে যে, তো পরবর্তীতে কোনো ভ্যালু যখন ম্যাচ করানো লাগে ওটাকেও ডিক্রিপ্ট করে ম্যাচ করানো লাগে। পাসওয়ার্ড ভেরিফাই কাজ হচ্ছে ইউজারের দেওয়া পাসওয়ার্ডটাকে ইনক্রিপ্ট করে, সরি আমি উল্টা পাল্টা বলছি, এনক্রিপ্ট আর ডিক্রিপ্ট উল্টা, দুইটা ওয়ার্ড উল্টা বলছি। এনক্রিপ্ট করলে ডিক্রিপ্ট করা যায় না, ঠিক আছে। ডিক্রিপ্ট করলে এনক্রিপ্ট না, এরকম না। তো পোস্ট পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করে, এনক্রিপ্ট করে কি করে, আমাদের যে ডাটাবেজের যে ভ্যালুটা আছে ওইটার সাথে ম্যাচ করে, ম্যাচ হয়েছে কিনা। যদি হয় তাহলে সে বলবে যে হ্যাঁ লগ ইন, এরকম কিছু একটা। আর যদি না হয় ওয়েলকাম, মানে হলে বলবে এরকম, আর যদি না হয় তাহলে বলবে এটা। আবার আরেকটা জায়গায় এখানে আরেকটা এলস কেন, কারণ এটা হচ্ছে এই ইফে যে আমার কোনো ডাটা পায় নাই, তখন বলবে যে ইউজার নেম ইনকারেক্ট ইউজার নেম ওর পাসওয়ার্ড, ঠিক আছে। এবং এখানে আমরা কিছু কাজ করছি, যে কিছু ভ্যারিয়েবল বানাইছি, লগড ইন নামে একটা ভ্যারিয়েবল না বানাইছি, সেশন ভ্যারিয়েবল, নেম নামে একটা সেশন ভ্যারিয়েবল বানাইছি, আইডি নামে একটা সেশন ভ্যারিয়েবল বানাইছি, যেগুলোর মধ্যে এই যে দেখেন এই যে এই ভ্যারিয়েবল গুলো রাখছি, যেগুলো হচ্ছে ডাটাবেস থেকে আসছে, ডাটাবেসের অন্যান্য ভ্যারিয়েবল থাকলে আমরা ওগুলোকে ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখন কোনো কনফিউশন আছে এই জায়গাটুকুর মধ্যে? এরপর আমরা ডাটা ইনসার্টে চলে যাব। কোডে আরেকবার যাব, হ্যাঁ কোডে আরেকবার আসছি। এনক্রিপ্টেড পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন না, মানে কোনো পাসওয়ার্ডের আপনি যে চাইলে আপনার একটা ভ্যালু দিয়ে ওইটা, মানে যদি ম্যানুয়াল ইনপুট করতে চান কোনো পাসওয়ার্ড ডাটাবেজে, সেক্ষেত্রে ডাটাবেজ হ্যাশ, মানে এই হ্যাশ জেনারেটর অনলাইনে অনেক আছে। আপনি হচ্ছে যে কোনো একটা টেক্সট দিলে ওটাকে হ্যাশ জেনারেট করে দিবে, ওটাকে আপনি ডিরেক্ট ইনপুট করতে পারবেন। কিন্তু কোনো হ্যাশ জেনারেটেড ভ্যালু থেকে আপনি ওইটার অ্যাকচুয়াল ভ্যালু কি ছিল এটা আপনি কখনো দেখতে পারবেন না। এই জন্য হ্যাশটা ইউজ করা হয় পাসওয়ার্ড স্টোর করার জন্য। 30 নাম্বার লাইনটা আরেকবার।
30 নাম্বার হচ্ছে, আচ্ছা, নাম্বারস হচ্ছে নাম্বার অফ রোজ। এখানে মনে আছে যখন আমরা ইমেলটা উল্টাপাল্টা দিছিলাম একটু আগে দেখলাম, তখন দেখায় এফেক্টেড রোজ G0। সো এখানে আমরা চেক করতেছি যে কোনো কিছু পাচ্ছে নাকি পাচ্ছে না। ওইটা চেক করার জন্য যে পাইছে নাকি না এটা তো আমি জানি, এখন আমি ডাটা দিয়ে চেক করবো না। সেখানে নাম্বার অফ রোজটা করতেছে, কাউন্ট করতেছে কয়টা রো পাইছে। যদি জিরো জিরো না হয় তার মানে কিছু না কিছু পাইছে, এবং ধরে রাখতেছে আমরা একটা পাবে, এই জন্য আমরা এটা ইউজ করছি। ঠিক আছে। ভ্যারিয়েবল আইডিএম এটা কেন মিস্টার সাকিব? ভ্যারিয়েবল আইডিএমটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের যেই ডাটাবেজের যে ভ্যালু গুলা পাইলাম, আমি ডাটাবেজের যে রোটা পাইলাম, যে ইউজারের একটা রো পাইলাম না, এই যে এই কোয়েরিটা দেওয়ার কারণে, এইখানে যখন আমি কোয়েরিটা রান করছি, কোয়েরিটা রান করার কারণে কই গেল, আচ্ছা এই যে একটা ভ্যালু পাইলাম, এই ভ্যালুর মধ্যে কি কি রো আছে, আমার আইডি আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, ইমেল আছে। এন্ড আমরা কি কি সিলেক্ট করছি, যে কি কি ডাটাবেজ, যে দেখেন আমরা স্টার দিছিলাম, স্টার, স্টার মানে হচ্ছে অল। সো অল আসার কারণে আমার কাছে চারটাই আছে, এই চারটাকে যাতে আমি আমার কোডে ইউজ করার জন্য একটা ভ্যারিয়েবল, চারটা ভ্যারিয়েবলে রাখতেছি, ওই চারটা ভ্যারিয়েবলে রাখার জন্য আমি হচ্ছে এই জিনিসটা রাখছি, যে সরি এটা না, এই যে এখানে যে আমি চারটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, যে এই চারটা ভ্যারিয়েবল ওই চারটা ডাটাবেজের ভ্যালু থাকবে। ঠিক আছে। অ্যারো দিয়ে কি বোঝায়? আবু নাসের কাজ জিজ্ঞেস করছেন, এটা তো অনেকে জানার কথা, আপনারা একটু বলেন তো, রিপ্লাই দেন তো ওনাকে, এই অ্যারোটা মানে কি, দেখি কার কি কতখানি মনে আছে। কারো মনে নেই অ্যারো মানে কি? কেউ কিছু লিখতেছেন না? আচ্ছা, এর মধ্যে হচ্ছে আমি অ্যারোটা বলতেছি মিস্টার আবু নাসের কাছে, দেখি একটু কয়েকজনকে টাইম দিই, ওনারা কিছু বলে নাকি, তারপর আমি বলতেছি। আর মিস্টার আরিফুল ইসলাম, স্টেটমেন্ট, স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি যেটা বলছিলাম আমি, যে স্টেটমেন্টটা এটা একটা ডিফল্ট কিছু মানে ডিফল্ট কিছু ফরম্যাট আছে, এভাবেই লেখা লাগে। তারপর আপনি আমি ইয়াটা রেফারেন্সটা আরেকবার দিয়ে দিই। এই যে প্রিপেয়ার স্টেটমেন্ট, এই জিনিসটা একটু দেখেন, এখানে দেখলে আপনি একটু আইডিয়া করতে পারবেন জিনিসটা অ্যাকচুয়ালি কি, যে কিভাবে কাজ করে। লেখার সিস্টেম সববারই একরকম। ঠিক আছে। এখানে দেখলে আপনি আইডি করতে পারবেন। এটা জাস্ট কিছু স্টেটমেন্টটা হচ্ছে ডিরেক্ট কোয়েরি না লিখে, ডিরেক্ট কোয়েরিটাকে ডিরেক্টলি না লিখে আমরা জাস্ট একটা আলাদা ফরম্যাটে, যে দুই লাইনে লেখা, এক লাইনে না লিখে দুই লাইনে একটু ভেঙে ভেঙে লেখা, এটা আমাদের এসকিউএল ইনজেকশন রোধ করতে সাহায্য করে। আচ্ছা, অ্যারোটা হচ্ছে যখন আমরা কোনো অবজেক্টের, এই যে স্টেটমেন্টের ওই ব্যাপারটা, স্টেটমেন্টের ব্যাপারটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে, প্রিপেয়ার স্টেটমেন্ট কিভাবে বানাইতে হয় এবং কেন করতে হয়, এই জায়গাটায় দেখেন, এই যে মাইস্কুল ডাটাবেস প্রিপেয়ার এর মধ্যে পাবেন। এখানে জিনিসটা হচ্ছে যেটা আমি জাস্ট এক লাইনে কোয়েরি না লিখে, যে এখানে যেমন আমরা এক লাইনে কোয়েরি লিখছিলাম, এই পুরো কোয়েরিটা, এটাকে জাস্ট দুই লাইনে ভাঙিয়ে লিখছি যাতে এসকিউএল ইনজেকশন না করা যায়, দ্যাটস ইট স্টেটমেন্ট। এবং ওইটা লেখার জন্য কিছু ফরম্যাট এবং কিছু সিনট্যাক্স আছে ডিফল্ট, ওগুলো ইউজ করা লাগে। ওই জিনিসগুলো এখানে দেখেন, আমি ওইটা ইউজ করছি, ওইটা আপনারা দেখে নিন তাহলে এখানে। আচ্ছা, আর অ্যারোটা হচ্ছে যখন আমরা কোনো অবজেক্ট নিয়ে কাজ করি, যখন আমরা এই যে এই জিনিসগুলো কিন্তু ফেচ স্টেটমেন্ট হচ্ছে একটা ফেচের মানে স্টেটমেন্ট, যখন আমরা ফার্স্ট টাইম ক্লিয়ার করছি স্টেটমেন্ট কানেকশন, এটা মানে হচ্ছে কানেকশন হচ্ছে মাইস্কুলের একটা অবজেক্ট, ওটা হচ্ছে ওই মাইস্কুলের ওই অ্যারে ইউজ করতেছে। স্টেটমেন্টও কোনো একটা ক্লাসের কোনো একটা অবজেক্ট, সে এটার নাম্বার অফ রোজ ফাংশনটা ইউজ করতেছে এই ক্লাসের। তো এই যে যেটা বলছিলাম, যে ইউজারের কাছে সবসময় ক্লাসের ডিটেলটা বা ইয়াটা থাকে না, ক্লাসের স্ট্রাকচার বা ক্লাসের ইয়াটা কখনো ইউজারের কাছে থাকবে না। আপনার প্রজেক্ট আপনি যখন ইউজারকে দিবেন, ইউজারের কাছে ক্লাসের ডিটেল থাকবে না, সে খালি অবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কি কি ফাংশন আছে ওই জিনিসগুলো জানতে পারবে। তো আমরা এইভাবে স্টেটমেন্ট, অবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কি কি ফাংশন আছে এই জিনিসগুলো জানি, ওগুলো ইউজ করতেছি। ওকে। আচ্ছা, সো আমি একটু আগাই এখন। তো এখানে যেটা হচ্ছে, যে যখন পাসওয়ার্ড হয়ে যাচ্ছে, তখন আমরা বলতেছি যে ইকো করো, এটা ইকোটা আমি বাদ দিয়ে দিই এখন। আমি তো যেটা লাগে আমাদের, যে আমরা একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবো বা কিছু একটা, তো আমি এখানে যদি পাসওয়ার্ড হয়ে যায় তাহলে আমরা ওকে ড্যাশবোর্ড ডট পিএইচপি তে নিয়ে যাব। ঠিক আছে। আর যদি পাসওয়ার্ড না হয় তাহলে বলবো ইনকারেক্ট পাসওয়ার্ড। ওইটা ঠিক আছে। এটা চাইলে আপনি ইন্ডেক্স ডট পিএইচপি তেও নিয়ে যেতে পারেন, ইন্ডেক্স ডট পিএইচপি তে নিয়ে যায় ওখানে একটা মেসেজ দেখা দিতে পারেন, সেশন ইরর টাইপের। তো এটা হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট নাম্বার 1, ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট, যে যদি পাসওয়ার্ড আমি ফেসবুকে পোস্ট করে দিব, এখানে বলে দিচ্ছি, যদি পাসওয়ার্ড ইনকারেক্ট হয় তাহলে এই যে এখানে আমার কমেন্ট করা আছে,
যে একটা সেশন ভ্যারিয়েবল নিতে হবে এবং ওই সেশন ভ্যারিয়েবলটাকে যদি মনে আছে সেশন ভ্যারিয়েবল বা গ্লোবাল ভ্যারিয়েবল আছে কি নাই এটা চেক করার জন্য ইসেট একটা ফাংশন দেখাইছিলাম, দেখবেন ওইটা ইসেট ফাংশন দিয়ে যদি ইরর থাকে, যদি ইরর না থাকে ইন্ডেক্স পিএইচপি এর মধ্যে এটাকে শো করবেন। তো বেসিক্যালি আমি কি চাচ্ছি যে যদি ইনকারেক্ট হয় তাকে লগইন পেজে নিয়ে যাবে এবং ওকে একটা ইরর মেসেজ দেখাবে। ইরর মেসেজটা কোথা থেকে দেখাবে? সেশন ইরর থেকে দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের 1 নাম্বার অ্যাসাইনমেন্ট আজকে ক্লাসে। আর এখন আমি কি করব, ড্যাশবোর্ড পিএইচপি তে যাব। ড্যাশবোর্ড পিএইচপি তে যাওয়ার জন্য আমার কি করতে হবে, একটা ড্যাশবোর্ড পিএইচপি বানাইতে হবে। আমার এখানে একটা ড্যাশবোর্ড পিএইচপি বানানো আছে, আমি ওটাকে জাস্ট নিয়ে আসি একটু। হ্যাঁ, জাস্ট এইচটিএমএল সিএসএস ওখানে, এই জন্য আমি ওটা বানায় টাইম ওয়েস্ট করবো না এখন। ড্যাশবোর্ড পিএইচপি, এটা আমার কোনখানে বানানো আছে, এই যে এটা ওপেন করছিলাম ডট পিএইচপি। এই যে এখানেও দেখেন, এই যে ইসেট যদি সেশন কি আছে নাকি নাই, লগড ইন নাকি চেক করছে, যদি হয় তাহলে ইয়া করবে, না হলে index.php তে নিয়ে যাবে। যদি কোনো কারণে লগড আউট অবস্থায় সে এখানে ঢুকতে চায়, কারণ তার মানে তো সেই সেশনটা ভ্যারিয়েবলটা সেট হয়নি, আমাদের কিন্তু লগড ইন ভ্যারিয়েবলটা সেট হয়েছিল এখানে, এটা দেখছেন। যদি লগড ইন এটা একটা নরমাল, এটা আপনি জাস্ট চেকিং এর জন্য রাখছি, আমি একটা ভ্যারিয়েবল বানাইছি, ওটা নিয়ে ইয়া করছি। এবং সেশন ইউজ করার সময় ইয়া করতে হয়। এবং আমি এখানে কি দিলাম, এই জিনিসগুলো আপাতত দরকার নাই। তো এখন যখন লগ ইন সাবমিট হলে হোম পেজ ওয়েলকাম ব্যাক টেস্ট, আর যদি লগ ইন না হয়, সো আমরা কি করতে পারতেছি, এখন আমরা যেটা করতেছি, আমরা একটা ইউজারকে, আমাদের ডাটাবেসে যদি কোনো ইউজার ডাটা থাকে, আমাদের ডাটাবেসে যদি কোনো ইউজার ডাটা থাকে, তখন আমরা ওইটার মধ্যে ম্যাচ করে, যদি ডাটাবেস ম্যাচ হয় তাহলে ওকে ড্যাশবোর্ডে নিয়ে আসতেছি, আর যদি ম্যাচ না হয় তাহলে আমরা ওকে ইন্ডেক্সে পাঠানোর ব্যবস্থা করব। এবং হচ্ছে যদি ম্যাচ, এখন আমরা দেখব যে এই, আচ্ছা যাই হোক, এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা, এই যে আমাদের টোটাল মানে যে ইউজার লগইন সিস্টেমটা, যে একটা ডাটাবেসে ডাটা থাকলে ওইটাকে চেক করে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া। ওকে, সো এখন আমাদের যেটা লাগে, যেরকম আমাদের লগ ইন পেজ আছে, আমাদের কিন্তু একটা সাইন আপ পেজ লাগবে, রাইট? যাতে ইউজার ডাটাটা আমরা এইভাবে ডাটাবেজে না দিয়ে ইয়া করতে পারি, ডাটাবেজে না দিয়ে সাইন আপ পেজ থেকে সাবমিট করতে পারি। এখন মজার জিনিসটা দেখেন, যে সাইন আপ পেজ কি হবে, সাইন আপ পেজটা হবে যে, এখান থেকে আমি আপাতত ইউজার লগ ইনে আবার যাই, ব্যাক করি। হুম, তো এই পেজটার মধ্যেও কিন্তু একটা জিনিস থাকা লাগে, যে সেশন লগড ইন কিনা, সেশন লগড ইন হলে ডিরেক্টলি হোম পেজে নিয়ে যাবে, লগড ইন পেজটাকে আর দেখতে দিবেন না। এই জিনিসগুলো আপনারা এখন করতে পারবেন আশা করি। তো জিনিসগুলো আমি চেষ্টা করবো একটা ফুল কমপ্লিট করে একবার দেওয়ার, যেহেতু আমরা এখন শিখানোর সময় সবগুলো জিনিস একসাথে করি না। তারপরে জিনিসগুলো এখন বেসিক জাস্ট মডিফিকেশন একটা। এখন মজার বিষয়টা হচ্ছে যে সাইন আপ পেজে কি থাকবে, সাইন আপ পেজে ওইরকম একটা ফর্ম থাকবে, যেখানে সে ইমেল দিবে, পাসওয়ার্ড দিবে, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিবে, তারপর হচ্ছে তার অন্য কোনো ইনফরমেশন দেওয়ার থাকলে ইনফরমেশন গুলো দিবে। এবং যখন সাইন আপটা সাবমিট করবে, সাবমিট করার পর এখন যেমন কই যাচ্ছে অথেন্টিকেট.পিএইচপি তে যাচ্ছে, তখন হয়তো এরকমই আরেকটা কোনো একটা জায়গায় যাবে, যেটার নাম হচ্ছে রেজিস্টার.পিএইচপি, রাইট? এই কনসেপ্ট টু ক্লিয়ার? যে আমরা যখন সাবমিট করতেছি, এখন অথেন্টিকেট.পিএইচপি যাচ্ছে, তখন পোস্ট মেথডে রেজিস্টার.পিএইচপি বা এরকম যে কোনো অন্য একটা পিএইচপি পেজ যাবে। এবং অথেন্টিকেট.পিএইচপি তে আমরা কি দেখছি, অথেন্টিকেট.পিএইচপি তে আমরা দেখছি কিভাবে আমরা ওই পোস্ট মেথডে যে জিনিসগুলো আসছে ওই জিনিসগুলোকে নিয়ে কাজ করতে পারি। এখন সাইন আপ পেজটা আমি এখন পর্যন্ত কেন দেখাই নাই, কারণ হচ্ছে এটা আপনাদের আমি অ্যাসাইনমেন্ট দিব। কেন অ্যাসাইনমেন্ট দিব, কারণ এই জিনিসগুলো সবগুলো করা আছে। করা আছে কোন জায়গায়, এই যে দেখেন index.php তে করা আছে ফর্ম কিভাবে একটা পেজে সাবমিট করতে হয়, কি মেথডে দিতে হয়, কিভাবে নেম গুলো দিতে হয়, এবং আর হচ্ছে যে কি বলে এটা, যে পোস্ট মেথড, তারপরে দেওয়া আছে যে এই মেথড গুলো নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। যেটা করা নাই সেটা হচ্ছে আমরা ইনসার্ট এসকিউএল কোয়েরিটা কিভাবে লিখতে পারি, যে কোন কোন ইয়াতে কোন জিনিসটা যাবে, ওইটার জন্য আমরা এখানে দেখব। এই যে
ইনসার্ট ডাটা, এই দেখেন ইনসার্ট ইনটু টেবিল নেম, কোন কোন কলাম নেম, কলাম 2 কলাম 3 এবং কোন কোন ভ্যালু ইনসার্ট করবেন, ভ্যালুগুলো পাবেন আপনার পোস্ট থেকে এবং ওটা যখন সাবমিট হবে তখন সাথে সাথেই ডাটাবেজে ডাটাটা এন্ট্রি হয়ে যাবে। ঠিক আছে? সো আমি এখন কি করব, যে যে জিনিসটা এটা আপনাদের আজকের এই কোডটা আমি শেয়ার করে দিব অ্যাজ ইউজুয়াল। তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে ওই সাইন আপটা করা, সাইন আপ করে একটা ডাটা এন্ট্রি করা ডাটাবেজের মধ্যে। তো যদি এটা ওখানে আসলে নতুন কিছু নাই, সত্যি কথা দেখানোর জন্য নতুন কিছুই নাই, সেম জিনিসই হবে, জাস্ট হচ্ছে সিলেক্টের জায়গায় ইনসার্ট হবে আর কিছু না। তো তারপরে ওইটাতে আবার লগ ইন করাটা। তো এই অ্যাসাইনমেন্টের ডিটেলটা আমি ফেসবুকে পোস্ট করে দিব এবং এই অ্যাসাইনমেন্টের সলিউশনটা আমি আমাদের নেক্সট ক্লাসের পরে আপলোড করব, নেক্সট ক্লাসে না, নেক্সট ক্লাসের পরে, নেক্সট ক্লাসের পরে আমি হচ্ছে আমাদের কোড বেসে আপলোড করে দিব। তো যদি কেউ কোনো ইস্যু পেয়ে থাকেন নেক্সট ক্লাসে ডিসকাস করবেন যে আমি অ্যাসাইনমেন্টে সাবমিট সাইন আপটা করতে গিয়ে এই জায়গায় আটকে আছি, আমি ওই জায়গাটা সলভ করে দিব। তো আপনারা আপলোড হওয়ার আগে যাতে আপলোড, আমি সলিউশন দেওয়ার আগে আপনারা যাতে আপলোড করতে পারেন। আর যদি কেউ আইসিএমি করে প্র্যাকটিস না করেন তাহলে ওখানে দেখে নেবেন, ওখান থেকে দেখে করতে পারবেন, সমস্যা নেই। তো যেহেতু জিনিসটা সেম জিনিস আমি এই জন্য করতেছি না, তারপর আপনাদের জন্য রাখলাম। তো বেসিক্যালি এই দুইটা অ্যাসাইনমেন্ট থাকতেছে, যে একটা হচ্ছে আমি কিভাবে যদি লগ ইন সাকসেস না হয় তখন আমার কিভাবে এই জিনিসটাকে এটাকে আমি অ্যাক্টিভেট করতে পারি, অ্যাক্টিভেট করে ওই জায়গায় মেসেজটা দেখাইতে পারি ইন্ডেক্স পিএইচপিতে, আর হচ্ছে সাইন আপ পেজটা। ঠিক আছে? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কোডটা আমি ইয়াতে দিব, কোডটা আমি ফেসবুকে আমাদের গ্রুপে একটা অ্যানাউন্সমেন্ট, পিন অ্যানাউন্সমেন্ট আছে যেখানে আমি আমার গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কটার মধ্যে সবগুলো কোড আছে, ওখানে আমি আপলোড করে দিব। প্রতি ক্লাস শেষে আমি গুগল ড্রাইভের ফোল্ডারটা আপডেট করি, তো ওখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। তো থাকলো তাহলে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা ফাইল আপলোডিং দেখব, আর আমরা তারপর থেকে একটা বেসিক ই কমার্স সাইটের বিষয়টা একটু দেখবো। ই কমার্স আমাদের প্রজেক্টটা থাকবে একদম বেসিক একটা ই কমার্স সাইট, যেখানে একটা অ্যাডমিন প্যানেল থেকে আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারবো এবং ইউজার প্যানেল থেকে কার্টে প্রোডাক্ট অ্যাড করতে পারবো এবং প্রোডাক্টগুলোর লিস্ট দেখতে পারবো এবং কার্টে অ্যাড করতে পারবো। তো একটা অ্যাকাউন্ট খুলে অ্যাড করতে পারবো, একটু কি। পেমেন্ট গেটওয়েটা দেখানো হবে না, পেমেন্ট গেটওয়েটা অনেক বড় একটা জিনিস, পেমেন্ট গেটওয়েটা আমাদের এই কোর্সের মধ্যে কভার করা টাফ, এবং পেমেন্ট গেটওয়েটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে পিএইচপি তে কিভাবে পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করা যায় সেটার জন্য আপনাদের আমি কিছু রেফারেন্স আমাদের কোর্স শেষে ওই যে যেদিন লাস্ট ক্লাস থাকবে আমাদের কিছু ওরিয়েন্ট, মানে আমাদের যেদিন কি বলে এটাকে ফেয়ারওয়েল, না হ্যাঁ ফেয়ারওয়েল, এন্ড হচ্ছে কিছু টিপস এন্ড ট্রিক্স, ওখানে পেমেন্ট গেটওয়ে নিয়ে আপনারা কি কি জিনিস রেফারেন্স পেতে পারেন, জিনিসগুলো অলরেডি এগুলো অনেক কিছু আছে। সো এগুলো নিয়ে আমি আর এক্সট্রা টাইম করবো না। আর জিনিসটা হচ্ছে যেটা, যদি আপনারা একটা ফাইল আপলোড এবং ডাটাবেজে ইনসার্ট এবং ফাইলগুলো নিয়ে কাজ করাটা মোটামুটি পারেন, এটা আমি অলওয়েজ বলি ক্রুড যেটা, যে ক্রিয়েট রিড আপডেট ডিলিট, এইটুকু যদি পারেন বাকি সবকিছু কিন্তু মোটামুটি পারা যায়। তো তারপর আমি একটা ইন্টারফেস কিভাবে কাজ করে জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো আমাদের নেক্সট 4-5টা ক্লাসে। ঠিক আছে, তাহলে আমি অ্যাসাইনমেন্টটা পোস্ট করে দিচ্ছি ফেসবুকে। আর হচ্ছে থ্যাংক ইউ মিস্টার গিফারি সাহেব। মিস্টার সাদিকুল ইসলাম, আপনি কি ফেসবুক গ্রুপটাতে আছেন? ফেসবুক গ্রুপটাতে না থাকলে কোডটা পাবেন না। ফেসবুক গ্রুপটাতে আপনি আছেন মিস্টার সাদিকুল ইসলাম? তাহলে আমি দেখাই দিই এখনই, আপনি যেহেতু ফেসবুক গ্রুপটাতে আছেন, শেয়ার করা আছে। এই যে দেখছেন, এই গুগল ড্রাইভটার মধ্যে কিন্তু এটা ঢুকলেই সামনে এই জিনিসটা থাকবে এবং এখানে সবগুলা কোড দেওয়া আছে। আপনি এখানে ঢুকলেই এখানে দেখেন আমাদের সোফার যতগুলা ক্লাস ছিল, এই যে অ্যাসাইনমেন্ট ছিল, কন্ডিশন লুপ, অ্যাসাইনমেন্ট আমি আজকে রিনেম করে অ্যাসাইনমেন্ট 1 করে দিব, আর অ্যাসাইনমেন্ট 2টা আমি ফেসবুক গ্রুপে আপলোড করে দিব, ওখান থেকে আপনারা আমাকে সাবমিট করতে পারবেন। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট গুলা আসলে সাবমিট করার দরকার নেই, আপনারা নিজেরা করে আমাকে বললেন যে কি ইয়া করছেন, আর আমি সাবমিট করার ব্যাপারটা পরে নেক্সট ক্লাসে বলে দিব কোন জায়গায় সাবমিট করবেন। ঠিক আছে? ওকে, তো থ্যাংক ইউ সবাই সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করতেছি, ইনশাল্লাহ পরশুদিন আবার দেখা হবে। এবং অ্যাসাইনমেন্টটা আমি পোস্ট করে দিচ্ছি, কোড বেসটা আপডেট করে দিচ্ছি নামাজের পর। ওকে, আজকে রাতের মধ্যেই ড্রাইভের কোডটা আপডেট হয়ে যাবে আর অ্যাসাইনমেন্টটা পোস্ট করে দিব আমি।
ঠিক আছে সবাই, ভালো থাকবেন। আজকের ক্লাসটা কখন পাবো ইউটিউবে? আচ্ছা, আজকে রাত 12টার আগেই পাবেন। আচ্ছা, সেফ থাকার জন্য কালকে খুঁজেন আরকি। ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম।